সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যাটন নিজের হাতে নেওয়ার পর থেকেই মাননীয় জাস্টিস সঞ্জীব খান্না বারেবারই সুনিশ্চিত করেছেন যে সুপ্রিম কোর্টে এবার থেকে অন্তত পিসির বাড়ির আবদার আর কোনো পাত্তা পাবে না। তাই পশ্চিমবঙ্গের মামলা ফেলে রাখা মোটেই ভালো কাজ না, এই থিওরিতে বিশ্বাস করে একের পর এক মামলার তিনি শুনানি করছেন। এবং যে শুনানি হলে নবান্নের থরহরি কম্প অবস্থা হবে বলে স্পেকুলেশন ছিল, সেটা কি সত্যি করে একের পর এক রায় দিচ্ছেন এবং অবভিয়াসলি যেটা হওয়ার ছিল সেইটাই হচ্ছে, নবান্নের কপাল বারবার পুড়ছে। আজকেও তার অন্যথা হলো না, কেননা আজকে সুপ্রিম কোর্ট 12ই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ 26,000 চাকরি বাতিলের মামলা ছিল। সেই মামলার আজকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বহু মিডিয়ায় হেডলাইন করছে আবার পিছিয়ে গেল 26,000 চাকরি পাওয়ার মামলা, এবং এই নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, আমাকে প্রশ্ন করছেন। আমি অবশ্যই এটা শোনার পর আমারও একটি ধাক্কা লেগেছিল যে সঞ্জীব খান্না মাননীয় চিফ জাস্টিস যেভাবে কাজ করছেন সেখানে কি হলো ঘটনাটা। তো যারা এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন, ঘটনাক্রমে আমারও বিভিন্ন মামলা তাদেরকে লড়তে হয়েছে বিভিন্ন সময়ে, ফলে সেই পরিচয়ের সূত্রে তাদের সঙ্গে সরাসরি কথা বললাম, এবং সেখানে কথা বলে যা জানতে পারলাম সেটা রীতিমতো আশাপ্রদ। এবং নবান্নের কপাল যে পুড়ছে এবং সেখানে কোনো রকম কোনো রেয়াত হবে না, সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল। কি ঘটনা ঘটেছে যতই বলা হোক, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিলের মামলা। তার পিছনে একটা কারণ রয়েছে, এবং পিছিয়েছে এমন কিছু পিছয়নি, পরপর ঘটনাক্রমগুলো শুনুন। এই মামলা যখনই শুনানি হয় আজকে, তখনই প্রথমেই যারা ওই চাকরি প্রাপক রয়েছে বা বিভিন্ন যারা এই ব্যাপারটাকে আটকাতে চাইছে, ডিলে করতে চাইছে, শুনানি না হতে দিতে চাইছে, তাদের তরফে বলা হয় এই মামলার জন্য এখনো প্রস্তুতি ঠিকভাবে নেওয়া হয়নি, অনেক কিছু ব্যাপার রয়েছে, সব পক্ষ আসতে পারেনি, সুতরাং এই মামলাটা পিছিয়ে দেওয়া হোক এবং নতুন বছর জানুয়ারিতে শুনানি হোক। অর্থাৎ সেই পরিচিত পুরনো ফর্মুলা, পিসির বাড়ির আবদার, মামলা শুনো না, শুনলেই তো হার হবে। দেখুন, যে কোনো মামলা যদি আমার মনে হয় আমি সেখানে জয় পাবো, আমি সঠিক কাজ করেছি, আমার আর্জ থাকে মামলাটা কত তাড়াতাড়ি শোনা হবে। এবং আমার ক্ষেত্রে যখন পুলিশ এরকম গন্ডগোল করলো, একটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হলো, একটা কলকাতা হাইকোর্টে হলো, আমার আইনজীবীরা বারবার চেষ্টা করছেন কত তাড়াতাড়ি সেই মামলাটা শুনানি হওয়া যায়, কেননা শুনানি হলেই তো জানি যে এরা যে অন্যায়টা করেছে সেটা ধরা পড়ে যাবে। তাহলে যাদের চাকরি চলে যাচ্ছে, তারা এই মামলাটা ডিলে করতে চাইছেন কেন? কিন্তু এই কথা শোনার পরই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন দেশের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না। তিনি পরিষ্কারভাবে বলে দেন যে এই মামলা পিছোতে পিছোতে আমার বেঞ্চে প্রথমবার আসে গত বৃহস্পতিবার। সেদিনকেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আজকে বৃহস্পতিবার, 1 সপ্তাহের সময় দিচ্ছি, সব পক্ষকে নোটিশ দিন এবং সবাই যেন আজকে হাজির থাকতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা। সুতরাং এই মামলাটাকে পিছুতে চাইছেন কেন? ওইসব চলবে না। জানুয়ারিতে ফেব্রুয়ারিতে নতুন বছরে শুনবো না। বড়দিনের ছুটির আগে এই মামলাটা শেষ করতে চাই, এর ফয়সালা করতে চাই। তখন অনেকভাবে তাকে রিকোয়েস্ট করা হয় যে না, প্রস্তুতি নেই, অমুক আসেনি, হবে না, অনেক কথা নাকি শোনা যায়। তখন শেষ পর্যন্ত তিনি বলেন যে ঠিক আছে, আমি ফাইনাল টাইম দিচ্ছি নেক্সট থার্সডে, আরো 1 সপ্তাহের সময় দিচ্ছি, অ্যান্ড দ্যাটস ইট। যদি আপনার কিছু বক্তব্য থাকে, আপনার নিজের আর্জ আছে, যারা এখানে মূল মামলাকারী, যারা সিবিআই, তারা হাজির আছে, আর যাদের চাকরি চলে যাবে তাদের এ নেই ও নেই, ওই কথা আমি শুনতে রাজি নই। নেক্সট বৃহস্পতিবার অব্দি আপনাদের সময় দিলাম, সেই দিনকে সব পক্ষকে থাকতে বলুন, সেদিনকেই শুনানি করব, আর এর থেকে পিছনো যাবে না। যখন এই কথা বলেন, তখন মূল মামলাকারী যারা এই এসএসসি যে ঘোটালাটা হয়েছে, যাদের মামলার জন্য সামনে এসেছে শেষ পর্যন্ত, তাদের হয়ে যারা আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় ফিরদৌস শামীম এবং মাননীয় সুদীপ্ত দাশগুপ্ত, তারা বলেন যে হুজুর, এটা তো অনেকটা পিছিয়ে যাচ্ছে, বারবার ডিলেড হচ্ছে। আপনি সামনের বৃহস্পতিবার বলেছেন, ঠিক আছে, আপনার কথা শিরোধার্য, কিন্তু একটা কথা সুনিশ্চিত করুন, এই মামলাটা যাতে শুনানি হয়। অর্থাৎ আগামী বৃহস্পতিবার লিস্টে এটা যেন একদম প্রথমে থাকে, সেই জায়গাটা একটু দেখুন। যখন এই আবেদনটা তার কাছে যায়, মাননীয় বিচারপতি সঞ্জীব খান্নার কাছে যায়, তিনি বলেন যে হ্যাঁ, ঠিক আছে, এটা প্রথমের দিকেই থাকবে, আমি সেটা সুনিশ্চিত করছি। অর্থাৎ এই যে মামলা হতে দেব না, মামলা শুনবো না, শুধু তারিখ পে তারিখ করে যাব, আর সেই ফাঁকে একের পর এক অন্যায় এই রাজ্যে চলবে, চুরি জোচ্চুরি চলবে, না, সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জীব খান্নার আমলে অন্তত সেইটুকুনি হবে না। আজকে আবারও সেটা স্পষ্ট হয়ে গেল। এবার মজার ব্যাপার হচ্ছে, যখন এই কথা বলে বোঝা গেল যে জানুয়ারি অব্দি টানা যাবে না, কারণ জানুয়ারিতে ডেট হলে আবার বলা হবে আমরা তৈরি নয়, আবার 6 মাস বাদে ডেট দিন, এই তো খেলাটা চলবে।
তখন ব্যাপারটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করা হয় এবং এখানেও অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না কিভাবে চেপে ধরেছেন দেখুন। তিনি বুঝে গেছেন জোচ্চুরিটা কোথায় হয়, বদমাইশিটা কোথায় হয়। যখনই এই জায়গাটা হচ্ছে তখন চাকরিচ্যুতদের যিনি আইনজীবী রয়েছেন তিনি বলেন যে তদন্তে উদ্ধার হওয়া ওএমআর সিট যে সিবিআই যে তদন্ত করছিল এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত হচ্ছিল সেখানে সিবিআই তদন্তের নামে এবং সেখানে তারা ওই ওএমআর সিট তদন্তে বার করে আনে যেখান থেকে বোঝা যাচ্ছিল যে কিভাবে নাম্বারের ঘাপলাটা হয়েছে, কিভাবে সাদা খাতা জমা দিয়ে হয়েছে। তখন তিনি বলেন যে ওই যে ওএমআর সিটের ইলেকট্রনিক তথ্যের যে ব্যাপারটা রয়েছে সেটা 65B এভিডেন্স আইন অনুযায়ী কোনো এর বৈধতা নেই। অর্থাৎ সেই পুরনো খেলা। মূল মামলা থেকে সরে এসে একটা ফ্যাংরা বার করে সেটা নিয়ে দিনের পর দিন ওই আমার সঙ্গে যে মামলা হচ্ছে সেই একই জিনিস দেখছি। একবারও বলতে পারছে না এই ছ্যাঁচড়া পুলিশগুলো কেন এসেছিল, তাদের আসার এখতিয়ার কোথা থেকে এসেছিল সেটা বলার নেই। এই মামলায় ওই হয়েছে, সেই মামলায় সেই হয়েছে, আইনের ওই ধারায় ওই বলেছে সেই জন্য এটা হয়েছে। এই জিনিস করে যায়। তো সেই ছ্যাঁচড়ামি যে সুপ্রিম কোর্টে টিকবে না এবং সেটাও অনারেবল জাস্টিস সঞ্জীব খান্নার সামনে সেটা আবারও স্পষ্ট হয়ে গেল। এই কথা শোনার পর যখন ওই 65B এভিডেন্স অ্যাক্টের কথা তুলে নিয়ে এসছেন তখন সাথে অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না বলেন বিষয়টি গ্রহণ করার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে 65B এভিডেন্সের কথা বলছেন, বলছে এটা গ্রহণ করারই প্রয়োজন নেই। হাইকোর্টে বিষয়টি ইতিমধ্যেই বলা হয়েছিল এবং সেখানে তো আপনারা কিছু প্রমাণ করতে পারেননি যেটা 65B এভিডেন্স অ্যাক্টে আসবে। তাহলে অহেতুক আবার সুপ্রিম কোর্টে সেটা নিয়ে টানছেন কেন? হাইকোর্টের বিচারপতিরা কি কিছু জানে না? মানে এই যে ন্যাকামিগুলো করে, এই যে আইনের ফাঁক গলে বদমাইশিগুলো করার চেষ্টা করে, একদম সমূলে উৎপাটন করে দিলেন। এবং তারপরে যে তিনি কথাটা বললেন সেটা মারাত্মক। বলছেন, "অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না।" হ্যাঁ, এটাই তো কথা। ভাই মামলা লড়তে এসছো, টু দ্য পয়েন্ট মামলা লড়ো। এ অন্যায় করেছে, এ অন্যায় করেনি। এটা আমরা ঠিক করেছি, এটা আমরা ঠিক করিনি। হোয়াটএভার। সেটা না করে এই পেঁচিয়ে জিনিসগুলোকে একদম ছড়িয়ে লাট করে রেখে দেবে আর বাংলার মানুষকে ভুগতে হবে, সেটা তো চলতে পারে না। বলছে অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। অত্যন্ত লিমিটেড ইস্যু এবং তা নিয়েই শুনানি হবে। এবং কোন বিষয়ে শুনানি হবে সেটাও কিন্তু কার্যত স্পষ্ট করে দিলেন। বলছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বেআইনিভাবে চাকরি প্রাপকদের বেছে তা বাতিল করা সম্ভব হবে, শুধু এইটুকুনি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ওই অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস মোহাম্মদ সাব্বার রশিদি এই দুজনের এজলাসে যখন মামলাটা চলছিল সেখানে স্পষ্টভাবে রায়টা এই কারণেই তারা দিয়েছিলেন যে দেখুন এখানে এসএসসি যেভাবে ঘাপলাটা করেছে, এখানে পুরো জিনিসটার ঘাপলাটা যেভাবে হয়েছে সেখানে বৈধকে অবৈধকে এটাই বাছাই করা সম্ভব নয়। ফলে হ্যাঁ, হয়তো বৈধভাবে অনেকে চাকরি পেয়েছে। কিন্তু যেহেতু এই জিনিসটা ঘটে গেছে তার ফলে পুরো প্যানেলটাকে বাতিল করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটাই মূল জায়গা ছিল। এসএসসি কে বারবার সিবিআই জিজ্ঞেস করেছে বা মূল মামলাকারীরা জিজ্ঞেস করেছে হাইকোর্টে যে ভাই আপনাদের কাছে কি এরকম কোনো প্রক্রিয়া আছে, এরকম কোনো এভিডেন্স আছে? আপনারা তো স্বীকার করছেন যে জোচ্চুরি করে চাকরি দিয়েছেন। এটা লুকোছাপার কোনো ব্যাপার নেই। এসএসসি তে যে লোকগুলোকে এই প্রশাসন বসিয়ে রেখেছিল, এই সরকার বসিয়েছিল, তারা যে একটা মার্কা মারা জোচ্চোর, এটা হাইকোর্টের সামনে আপনারা স্বীকার করে নিয়েছেন। তাহলে বলুন না তাদেরকে জোচ্চুরি করে চাকরি দিয়েছেন। তাদের চাকরিটা যাবে, যারা বৈধভাবে পেয়েছে তাদের চাকরিটা টিকে যাবে। কিন্তু না, সবাইকে বাঁচাতে হবে, জোচ্চোরগুলোকে বাঁচাতে হবে, কেননা তোলামূলগুলোকে টাকা দিয়েছিল বলে এরা চাকরি পেয়েছে। এদের চাকরি চলে গেলে ওই তোলামূলগুলোকে নিয়ে টানাটানি হবে। সুতরাং সেইটা করতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে এসএসসির এই জায়গাটার জন্য সকলের চাকরিটা বাতিল হয়ে গেছে। ফলে সুপ্রিম কোর্টে যখন গেছে, সুপ্রিম কোর্ট বলছে ভাই এখানে শোনার কি আছে, তাহলে তোমরা তো কিছুই দিতে পারোনি। তখন এসএসসি কিন্তু বুক বাজিয়ে বলেছিল না, আমাদের কাছে পুরো প্রসেস আছে। কে বৈধ কে অবৈধ সেটা আমরা ডিস্টিংগুইশ করতে পারি, আমরা আলাদা করতে পারি। করতেই যদি পারো হাইকোর্টে করোনি কেন ভাই এতদিন? বদমাইশিটা কোন লেভেলের বুঝতে পারছেন? জোচ্চুরিটা কোন লেভেলের বুঝতে পারছেন? দেখ, এসএসসি তো বুক বাজিয়ে সুপ্রিম কোর্টকে বলে দিয়ে এসছে আমরা বৈধ অবৈধ সেটাকে আলাদা করতে পারবো। ভালো কথা, নেক্সট থার্সডে হিয়ারিং আছে। সেখানে এসএসসি এসে বলে দেবে যে এই যে এরা রয়েছে, এদেরকে অবৈধভাবে চাকরি দিয়েছিলাম, চুরি জোচ্চুরি করে এরা চাকরি পেয়েছে, তোলাবাজি করে এরা চাকরি পেয়েছে, আর এরা বৈধভাবে পেয়েছে। সেই ডেটা পুরো সুপ্রিম কোর্টের সামনে ফেলে দেবে, একটা অপশন। তাহলে যখনই সেটা সুপ্রিম কোর্ট বুঝে যাবে যে ঠিক আছে অতীতে যা হয়েছে সেটা ভুলে যাই। এখন আমাকে এসএসসি ডেটা দিয়ে দিয়েছে, এরা অবৈধ চাকরি প্রাপক, এরা বৈধ চাকরি প্রাপক। বৈধ চাকরি প্রাপক যারা তাদের চাকরি কন্টিনিউ হবে, সেটা আমরাও চাই, সকলেই চাই। কেউ বৈধ চাকরি প্রাপকদের চাকরি খেতে চায় না। কিন্তু এসএসসির বদমাইশির জন্য যদি সেটা ডিস্টিংগুইশ করা না যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে যাবে, যেটা কলকাতা হাইকোর্টে অনারেবল বিচারপতিরা রায় দিয়েছিলেন। সেইটুকুনি হিয়ারিং এই শুধুমাত্র হবে।
অর্থাৎ এখানে যে বিস্তারিত হিয়ারিং, এই পয়েন্ট তুলবো, ওই পয়েন্ট তুলবো, সেই স্কোপ কিন্তু অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না দিচ্ছেন না। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে আ যখন এর আগে ওই বোধহয় এপ্রিল মাস নাগাদ ভোট চলছিল, তখনই তো এই ২৬,০০০ চাকরি বাতিল মামলাটা হয়। তখন এই ডিস্টিংগুইশ টা করা যায়নি। সেইজন্য ২৫,৭৫৩ জনের চাকরি, শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। শুধুমাত্র তাই নয়, তাদেরকে নির্দেশ দেওয়া হয়, যেহেতু জোচ্চুরি করে চাকরি পেয়েছো, তোমাদের এতদিন যে বেতনটা পেয়েছো সেটা তো ফেরত দিতেই হবে, এবং সেটা ১২% সুদ সমেত ফেরত দিতে হবে। এখন এই এরা যে চাকরিগুলো পেয়েছিল জোচ্চুরি করে, বেশিরভাগ ক্ষেত্রেই তোলামূলের যে দালালগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা ওই একটা বিড়ি ৫ বার নিভিয়ে খেত, এখন সব ৩ তলা ৪ তলা বাড়ি হাঁকিয়েছে, পুরোটা মোজাইক করা, এসি ঝুলছে। এরকম গলায় মোটা, মোটা গরু বাঁধার দড়ির মতো সোনার চেন পরে ঘুরে বেড়ায়। হাবভাবই বদলে গেছে। পাতি নেতা খেতে পেত না। লোকের কাছে ভিক্ষে করে বেড়াতে হতো। এখন সব ফরচুনার চড়ে ঘুরে বেড়ায়। সেই তোলামূল নেতাগুলো তো টাকা তুলে এই জিনিসটা করেছে। ফলে এখন যদি ১২% সুদে তাদেরকে সেই বেতনের টাকাটা ফেরত দিতে হয়, এই তোলামূলগুলো চামড়া গুটিয়ে নেবে। চাকরি যাচ্ছে, সবকিছু যাচ্ছে, জেল হতে পারে। আর তোমরা এখানে মোটা, মোটা এত কিছু টাকা বাগিয়ে নিয়ে রয়ে গেছো। সুতরাং সেই জায়গাটা বোঝার পরই এই রাজ্যের সরকার ৪৮ ঘন্টার মধ্যে ছুটেছিল সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে তখন অনারেবল জাস্টিস প্রধান জাস্টিস ছিলেন চন্দ্রচূড় সাহেব। তিনি বলেছিলেন ইমিডিয়েটলি যে ওই ১২% হারে সুদ দিয়ে যে বেতন ফেরত দিতে হবে, সেটা তো স্থগিতাদেশ তিনি দিয়েছিলেনই। এর পাশাপাশি তিনি বলেছিলেন রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক, এই ৫ টা পক্ষের সবার সমস্ত কথা তিনি ডিটেইলসে শুনবেন এবং তারপর এই মামলার ফয়সালাটা করবেন। কিন্তু আনফরচুনেটলি সেই মামলার হিয়ারিং তার তার সময়কালে কিন্তু হয়নি। হতে পারেনি, তিনি অন্য মামলায় হয়তো ব্যস্ত ছিলেন। এর থেকেও গুরুত্বপূর্ণ মামলা হয়তো তিনি শুনেছেন। বারবার সেই মামলাটা পিছিয়েছে। কিন্তু অনারেবল জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্না আসার পর সুনির্দিষ্ট করে দিলেন যে এই ডিটেইলসে হিয়ারিং এর কোনো জায়গা নেই। এই মামলা হাইকোর্টে ডিটেইলসে হিয়ারিং হয়েছে। ওই 65B এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী হবে না, তার সমস্ত কিছু ফয়সালা হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে যে এসএসসির এই বদমাইশির জন্য, এই চুরি জোচ্চুরির জন্য এখানে কে বৈধ কে অবৈধ এই ডিস্টিংগুইশটা করা যায়নি। সেই জন্য পুরো প্যানেলটাকে তারা বাতিল করে দিয়েছে। এখন আপনারা আমাদের কাছে যে বিচারের জন্য এসেছেন, সেখানে সুনির্দিষ্টভাবে দুটো জিনিস দেখব। এখন এসএসসি বলছে তাদের কাছে পুরো প্রমাণ আছে কে বৈধ কে অবৈধ। এসএসসি সেই জায়গাটা দিয়ে দিক। যদি দেয় এবং সেটা যদি মনে হয় যে হ্যাঁ, সঠিক জিনিস দিয়েছে, তাহলে বৈধদের রেখে দেবো, অবৈধদের চাকরি থেকে তাড়িয়ে দেবো। এবং ওই বাকি যে রায়-টায় আছে সেটা কি করা যায় সেটা আমরা দেখব। বেতন ফেরত দিতে হবে 12% ইন্টারেস্ট সহ কি না, সেই জায়গাটা দেখব। আর যদি সেটা এসএসসি দিতে না পারে, তাহলে এই পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। ব্যাস এইটুকুনি মামলার হিয়ারিং হবে। এবং সেটাও ওই জানুয়ারি-ফানুয়ারি নয়, ওই পিছিয়ে দাও আদি অনন্তকাল চলবে তারিখ পে তারিখ না। আগামী বৃহস্পতিবার শুনবো, ফাইনাল সুযোগ দিলাম। যার বলার আছে সেদিনকে এসো। বাস দ্যাটস ইট। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টে গেলেই এই রাজ্যের যে মামলাগুলো, যেখানে রাজ্য সরকার বিড়ম্বনায় পড়তে পারে, তাদের যে ঘোটালা আছে সেটা সামনে চলে আসতে পারে, এবং এই রাজ্যে রাজনৈতিক পরিচয়টা ভাঙিয়ে যারা তোলাবাজি করে খাচ্ছে, এই রাজ্যের সমস্ত চাকরি সমস্ত কিছু বেচে দিচ্ছে কিলোদরে, ফলে রাজ্যটা অন্ধকারে ডুবে যাচ্ছে। এই বিচারগুলো না হওয়ার ফলে সেই জাস্টিসটা কোথাও গিয়ে আটকে ছিল। বারবার বাঙালির মনে এই প্রশ্নটাও হচ্ছিল। কিন্তু অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারে বসার পর সেই ইনজাস্টিসটা আর বাংলার উপর না হয়, সেটা তিনি সুনিশ্চিত করছেন। একের পর এক মামলা, একের পর এক মামলা, সেই জায়গাটাই কিন্তু তিনি এস্টাবলিশ করে দিচ্ছেন। এবং আজকেও যেটা করলেন, তাতে তার প্রতি সম্মান, ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি সম্মান আমাদের যে ছিল, আরো যেন বহুগুণ বেড়ে গেল। বলবেন আজকে সুপ্রিম কোর্টে এই ২৬,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে জাস্টিস সঞ্জীব খান্নার এই কড়া পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।